2 বছরের প্রেম ও 3 বছরের সংসার আজ শেষ হয়ে গেল শুধুমাত্র একটা রিপোর্টের কারণে। গায়ের রং কিছুটা কৃষ্ণবর্ণ হওয়ায় শুরু থেকেই শ্বশুরবাড়ি থেকে পেয়ে এসেছি অযাচিত অবহেলা ও অত্যাচার। মধ্যবিত্ত পরিবারের বড় মেয়ে আমি। আমাদের পরিবারের উপার্জনের মানুষ শুধুমাত্র আমার বাবা। তাই বিয়েতে শ্বশুরবাড়ির লোকেদের মন তৃপ্তি করে সেরকম উপঢৌকন দিতে পারেননি, যার দরুন তারা বাড়ির বউকে রানীর আসনে বসানোর বদলে বসিয়েছে ঝিয়ের আসনে। নতুন বউ বাড়িতে আসার পরে কাজের লোককে বিদায় করা হয়েছে। বাড়ির বউ থাকতে কাজের লোকের পেছনে টাকা ঢেলার মতন বোকামি তারা করেননি। প্রতিনিয়ত চলতো শারীরিক ও মানসিক অত্যাচার। এত সব কিছু সহ্য করে এই বাড়িতে পড়ে থাকতাম শুধুমাত্র আমার স্বামী দিহানের জন্য। এই বাড়িতে একমাত্র সেই আমাকে আগলে রাখত। তাছাড়া এই বাড়ি থেকে চলে গিয়ে কোথায় উঠতাম? মধ্যবিত্ত বাবার কাঁধের বোঝা হতে চাইনি। আমার ছোট আরও 3জন বোন আছে, তাদের খরচ বহন করতেই বাবা হিমশিম খাচ্ছেন। কখনো ভাবিনি যে ভাগ্য আমাকে ঘুরে ফিরে বাবা মায়ের কাছেই ফেরত পাঠাবে। গায়ের রঙের জন্য দিহান কখনো আমার থেকে দূরে চলে যায়নি। পরিবারের বিরুদ্ধে গিয়েও সে আমাকে এই বাড়ির বউ করে এনেছিল। সেই আজ বদলে গেল শুধুমাত্র একটা রিপোর্টের কারণে। যখন সবাই জানতে পারলো যে আমি কখনো মা হতে পারবো না, তখন শাশুড়ি মা ডিরেক্ট জানিয়ে দেন তার ছেলেকে তিনি আবারও বিয়ে দেবেন। দিহান প্রথমে রাজি না হলেও পরবর্তীতে মেয়ের ছবি দেখে রাজি হয়ে যায়। দুধে আলতা গায়ের রং মেয়েটির, চেহারাখানা ভারী মিষ্টি। অমন একটা মেয়ের থেকে মুখ ফিরিয়ে কৃষ্ণকলিকে আঁকড়ে ধরে বাঁচবে কোন সে বোকা পুরুষ? দিহানও সেই বোকামিটা করেনি। অবশ্য সে আমার কাছে মাপ চাইতে ভোলেনি। দ্বিতীয় বিয়ের অজুহাত হিসাবে বলেছিল সেও অন্যদের মতন বাবা হতে চায়। আমার তখন খুব ইচ্ছে করেছিল বলতে, আচ্ছা দিহান, শুধু কি তোমারই বাবা হতে ইচ্ছে করে? আমার বুঝি মা হতে ইচ্ছে করে না? আর যদি সমস্যাটা তোমার থাকতো তাহলে কি করতে তুমি? নিশ্চয়ই কোনো বাচ্চা দত্তক নিতে। দেখো না, রাস্তাঘাটে কত পথ শিশু পড়ে রয়েছে যাদেরকে একটু বাবা মায়ের ভালোবাসা দেওয়ার মতন কেউ নেই। চলো না, আমরা তাদের মধ্যে থেকে কাউকে বাবা মায়ের ভালোবাসায় নিজেদের সন্তানের পরিচয়ে গড়ে তুলি। কিন্তু না, এই অব্যক্ত কথাগুলি আর বলা হয়ে ওঠেনি। কথা ছিল দিহান দ্বিতীয় বিয়ে করলে আমার ভরণ পোষণের দায়িত্ব সে নেবে, এমনকি আমিও তাদের সাথে এই বাড়িতেই থাকবো। কিন্তু হবু বউ শর্ত দিল যে সে সতীন থাকতে এই বাড়িতে বউ হয়ে আসবে না। তাই দিহান বাধ্য হয়ে আমাদের সম্পর্কটাকে এখানেই মাটি চাপা দিয়ে দিল। কত সহজেই তার ভালোবাসা বৃত্তৃষ্ণা রূপ নিয়ে আমাকে তার জীবন থেকে অদূরে ছুঁড়ে মারল। সমস্ত মায়া ভালোবাসা ত্যাগ করে ফিরে এলাম বাবার বাড়িতে। কষ্টের সাথে এক চিলতে সুখও অনুভব করতে পেরেছি এই সম্পর্ক থেকে বের হয়ে। মুক্তির সুখ। যে মানুষটা নিছক একটা কারণে আমাকে তার জীবন থেকে বের করে দিতে পারলো, সে আর যাই হোক কখনো আমাকে ভালোবাসেনি। সেই মিথ্যা ভালোবাসা থেকে মুক্তি পেয়ে নিজেকে স্বাধীন সুখী মানুষদের একজন মনে হচ্ছে। কিন্তু এই সুখানুভূতি খুব বেশি সময় টিকলো না। বাবা মায়ের কান্না আর প্রতিবেশীদের বাজে মন্তব্যের কারণে নিজেকে মনে হচ্ছে নর্দমার কীট, যা সবার জীবনেই সমস্যা বয়ে আনে। কয়েকবার আত্মহনন করতে গিয়েও থেমে গিয়েছি। নিজের হাতে নিজের জীবন শেষ করার মতন সাহস আমার নেই। দিনের পর দিন ঘরের দরজা বন্ধ করে নিজেকে সবার থেকে আড়ালে রেখেছি। কিন্তু আর কত? আমি নিজেই বুঝতে পারছিলাম না যে আমার ঠিক কোন অন্যায়ের শাস্তি আমি নিজেকে দিচ্ছি। আমি কালো, এটাই কি আমার দোষ? আমি কখনো মা হতে পারবো না, এটা কি আমার দোষ? আমার স্বামী অন্য রমণীতে আসক্ত হয়ে ঠুনকো এক অজুহাতে আমায় ডিভোর্স দিয়েছে, এটাও কি আমার দোষ? না, এইসব আমার দোষ নয়, পুরোটাই আমার ভাগ্য। নিজেকে দোষ দেওয়া বাদ দিয়ে শপথ করলাম যে যাই বলুক আর কারোর কথায় কান দেব না। কারোর ওপর বোঝা হয়ে না থেকে নিজের পায়ে দাঁড়াবো। তাই এলাকার একটি কিন্ডারগার্টেন বাচ্চাদের পড়াতে শুরু করলাম।
কিন্তু এখানেও সমস্যা। আমি নিজেকে নিজে মেনে নিতে পারলেও এই সমাজ আমাকে মেনে নিতে পারল না। স্কুলে যাওয়া আসার পথে পাড়া প্রতিবেশীরা কথা শোনাতে ছাড়ল না, সাথে বকাটে ছেলেদের যন্ত্রণা তো আছেই। এভাবে সব কিছু ম্যানেজ করে চলতে চলতে হাঁপিয়ে উঠেছি আমি। একদিন রাতের খাবারের সময় বাবা নিষেধ করে দিল আমি যেন আর স্কুলে পড়াতে না যাই। তিনি আবার আমাকে বিয়ে দিতে চান। বাবার কথায় রাগ দেখিয়ে না খেয়েই রুমে চলে আসি। রাত 12টার দিকে বাবা মা আমার রুমে আসে খাবার নিয়ে। আমি খেতে না চাইলেও আমাকে সযত্নে জোর করে খাইয়ে দেয়। এরপর বাবা মা আমাকে বিয়ের জন্য অনেক বোঝায়। তারা চায় না আমি প্রতিনিয়ত এইভাবে মানুষদের কথার আঘাত সহ্য করে চলি। বলা যায় না পাড়ার বখাটে ছেলেরা কখন আক্রমণ করে বসে কিনা। লোকজনদের বাঁকা দৃষ্টি ও কটু কথায় যেন আমার জীবন জর্জরিত না হয়ে যায়। জীবনকে যেন আর একটা সুযোগ দিই আমি। সর্বোপরি কথা হলো এতে বাবা মাও একটু শান্তিতে বাঁচতে পারবেন। বাবা মায়ের শান্তির জন্য আমিও জীবনকে দ্বিতীয় সুযোগ দিতে রাজি হলাম। যারা আমার জন্য এতদিন কষ্ট সহ্য করেছে তাদের জন্য না হয় আর একবার জীবনকে অনিশ্চিত ভাগ্যের হাতে ছেড়ে দিলাম। কয়েকদিনের বিরতিতে শুরু হলো বিয়ের তোড়জোড়। দ্বিতীয়বারের মতন আবারও কোনো একজনের জন্য নিজেকে বধূরূপে সাজালাম। বিদায়ক্ষণে এবার আর আগের মতো বাবার গলা জড়িয়ে ধরে কান্না করিনি। অনুভূতিহীন শূন্য হৃদয় নিয়ে পা রাখি আমার দ্বিতীয় শ্বশুর বাড়িতে। বাড়িটা বেশ বড়। বাড়িটার প্রতিটি কোনায় কোনায় আভিজাত্যের ছোঁয়া। মনে হচ্ছে এই বাড়ির প্রতিটা মানুষ বেশ শৌখিন। এত বড় বাড়ি অথচ মানুষ হচ্ছে মাত্র 4 জন। আমার স্বামী ইমতিয়াজ শেখ, তার 5 বছরের যমজ বাচ্চা তুরান ও তিশা এবং শাশুড়ি রেহানা বেগম। ইমতিয়াজের স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে অন্যত্র বিয়ে করেছে। দুজনের ভাগ্য এক বিধায় ভাগ্য বুঝি আমাদেরকে এক সুতোয় বেঁধে দিয়েছে। 10 বছর পর আজ আমি সত্যিকারের ভালোবাসা ও পরিচয় পেয়েছি। মিসেস শেখ, এটাই আমার পরিচয়। আমি নিজে একটি বৃদ্ধাশ্রম ও এতিমখানা দিয়েছি। শাশুড়ি মা ও আমার সন্তানদের নিয়ে মাঝে মাঝে তা পরিদর্শন করে আসি। তাই আজও যাচ্ছি অভ্যাস অনুযায়ী। এখন আমার বড্ড অনুতাপ হয় দিহানের জন্য। কেন আমি তার মিথ্যে ভালোবাসায় ডুবেছিলাম? কেন ইমতিয়াজ আমার জীবনে আরও আগে আসলো না? তাহলে হয়তো দিহান নামক বিশ্বাসঘাতকের থেকে বেঁচে যেতাম। আজ আমার সব আছে। মায়ের মতন শাশুড়ি মা আছেন, বন্ধুর ন্যায় স্বামী আছেন, আরও আছেন সৌন্দর্যের প্রতীক আমার বাধ্য সন্তান তুরান ও তিশা। 2 ঘন্টার জার্নি শেষে বৃদ্ধাশ্রমে এসে গাড়ি থামলো। কিন্তু বৃদ্ধাশ্রমে মূল ফটকে তাকাতেই আমার বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। 10 বছর আগের সেই মানুষটা আমার সামনে দাঁড়িয়ে আছে। ফর্সা ত্বক ও বলিষ্ঠ শরীরের সেই মানুষটাকে আজ কত জঘন্য লাগছে দেখতে। তার সাথে দাঁড়িয়ে আছে একজন পরমা সুন্দরী রমণী। যে রমণী তার সামনে অবস্থানরত 2 জন জীর্ণশীর্ণ কাপড় পরিহিত বৃদ্ধ বৃদ্ধাকে সমানে ধমকাচ্ছেন ভেতরে যাওয়ার জন্য। তাদের 2 জনকে আমার চিনতে এক মুহূর্তও দেরি হয়নি। যারা আমাকে দিনের পর দিন মানসিক ও শারীরিক নির্যাতন করেছেন, এত তাড়াতাড়ি কি তাদেরকে ভুলে যাই? ধীর পায়ে এগিয়ে গেলাম তাদের দিকে। কি হয়েছে এখানে? আমার কণ্ঠ শুনেই দিহান ও তার বাবা মা আমার দিকে অবাক চাহনিতে তাকালেন। দিহানের স্ত্রী বলল যে সে তার শ্বশুর শাশুড়িকে এখানে রাখতে এসেছে, কিন্তু তারা কিছুতেই ভিতরে যেতে চাইছে না। অথচ টাকা ও সমস্ত কাগজপত্র জমা দেওয়া হয়ে গেছে। আমার হাতে তাদেরকে তুলে দিয়ে সেই রমণী রাগে গজগজ করতে করতে চলে গেল। দিহানের বাবা মা সাথে সাথে আমার পা জড়িয়ে ধরে বাচ্চাদের মতন কেঁদে উঠল। আমি তাদের উঠিয়ে চেয়ারে বসালাম। তারা আবারও হাউমাউ করে কাঁদতে লাগলো। আমার হাত জড়িয়ে ধরে মাফ চাইল। আমার সাথে অবিচার করার কারণেই নাকি আজ তাদের এই হালাত। আজ তারা অনুতাপের আগুনে অনুতপ্ত। আমি মুচকি হাসিতে তাদেরকে মাফ করে দিলাম।
অভয় বাণী দিলাম তারা এখানে বাড়ির মতোই থাকতে পারবে, সমস্যা নেই। আর ইচ্ছে হলে আমার সাথে আমার বাড়িতে গিয়েও থাকতে পারে। ফেরার পথে এতক্ষণ নির্বাক দিহান আমার পথ আটকালো, হাত জোড়া করে আমার কাছে মাপ চাইল। আমায় ডিভোর্স দেওয়ার পর থেকে নাকি সে প্রতিনিয়ত অনুতাপের আগুনে দগ্ধ হয়েছে। এখন সে এতটাই অপারগ হয়ে গেছে যে বড়লোকের মেয়ে তার সুন্দরী বউ তারই চোখের সামনে তার বাবা মাকে ঘরছাড়া করলো, অথচ সে কিছুই করতে পারছে না। বউয়ের কর্তৃত্বের নিচে চাপা পড়েছে তার পুরুষত্বের সাহসিকতা। অনুনয় স্বরে অনুরোধ করলো আমি যেন তাকে অভিশাপ না দিই। আমি এবারও মুচকি হাসিতে দিহানের থেকে বিদায় নিলাম। কষ্ট দিয়েছ বলে ভেবে নিলে যে আমিও তোমায় অভিশাপ দেব? সব সময় অভিশাপ দিতে হয় না। সময়ের পালা বদল বলে একটা কথা আছে। অন্যের সাথে অন্যায় করলে তো নিজেকেও একদিন অনুতাপ করতেই হবে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।